অভিজ্ঞতা হচ্ছে, কিন্তু একটা অসুবিধা হচ্ছে কি না, পরীক্ষার যে পাঠ্য, সে পাঠ্য আর শেষ হতো না। পাঠ্য শেষ না হলে পরীক্ষাতে ভালো ফল হতো না। এই জন্য আমাদেরকে করতে হতো কি না, উনি যা পড়াতেন আমাদের পরীক্ষার পাঠ্যের জন্য আরও নিজেদের খেটে সেটা পড়াশোনা করতে হতো। তাতে ওই যে নিজের খেটে যে পড়াশোনা করতে হতো, তাতে একটা অসুবিধা হচ্ছে কি, ভালো হতো না। কেন, যে অংশগুলো অধিকাংশ অংশ আমাদের নিজেদের পড়া হতো, নিজেদের পড়ে নিয়ে করতে, তাতে ফল ভালো হতো না। এই জন্য আমার মন্তব্য হলো যে সেই পড়াতে হচ্ছে পণ্ডিতের যে যাতে পড়ানোটাও পড়াতে হবে, আবার এরকম পাঠ্য যা শেষ সেটাও করাতে হবে। এই জন্য অত বেশি বলার দরকার নাই। আবার একবারে কিছু না বলে এরকমভাবে সেটাও আবার ভালো নয়। ওই যেমন আজকালের দিনে যেমন লেকচার হয়, লেকচারে আর কি হয়, যে ছাত্রীরা কি লেকচারে কি আর জ্ঞান লাভ করতে পারে? আজকাল যেমন অবস্থা, সে অসুবিধা নয়। এই জন্য ওই দিক দিয়ে এরকমভাবে সামঞ্জস্য করে করা দরকার। আগের দিনে সংস্কৃতে শুধু পড়া হতো, কিন্তু কিন্তু ইংরাজিতে হতো না। কিন্তু এখন তো বদলে গেছে। এখন তো যুগ, এখন অর্থনৈতিক যুগ। এখন শুধু সংস্কৃতে পড়লে সে খেতেও পাবে না। এই জন্য এখন দরকার কি না, এখন সেই ইংরেজিও জানা দরকার। ইংরেজি এবং তার সঙ্গে আর এই যে ইতিহাস, ভূগোল, এগুলোও জানা দরকার। অঙ্কও জানা দরকার। অঙ্ক তো বিশেষ করে প্রয়োজন, অঙ্ক। আর যারা বিশেষ বিজ্ঞানও কিছু কিছু দরকার। তাছাড়া রবিবারের দিন উনি বোধহয় বেলুড় মঠে সকালবেলায় পড়াতে যেতেন। শনিবারের দিন আমাকে পড়াবার পর কোনো রকমে খেয়ে দিয়ে আবার নরেন্দ্রপুরে পড়াতে যেতেন। মানে ওই মানুষটা অতখানি বয়সেও আমি কোনোদিন ওকে বিশ্রাম নিতে দেখিনি, এবং অত্যন্ত কৃচ্ছ্র জীবন যাপন করতেন। কখনোই আমি তাকে কোনো দামি পোশাক পরিচ্ছদ পরতে দেখিনি, কোনো রকম কোনো বিলাস ব্যসনের দেখিনি। এবং তার একটা সেই আমাদের শাস্ত্রে যে বলে প্লেন লিভিং এবং হাই থিঙ্কিং, সেটা আমি সবসময় দেখেছি। উচ্চকোটির মানুষ ছিলেন, এ বিষয়ে কোনো সংশয় নেই। আর বিজ্ঞানানন্দ মহারাজ আমার যে গুরু, তাকে প্রণাম করতে গেলাম। আমি তখন তার পায়ে হাত দিলাম। তারপরে উনি বললেন স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ বললেন, আমি বললাম কোনো বোধহয় অসুবিধা হয়েছে। তারপরে বললেন উসকো বন্ধ করো বলে একটা মস্ত কাঠের, আমি মনে করি যে কাঠের আলমারির মধ্যে বন্ধ করবেন। তারপরে তার সেবক ছিলেন করম ভাই, তিনি হেসে বললেন, তিনি যে রহস্য করছেন, তখন আমি ছুটে পালিয়ে গেলাম। ব্রহ্মসূত্রে এসে তার যেটা আমি দেখি, শাঙ্কর ভাষ্য পাঠ্য, ভামতী পাঠ্য তখন সে আমাদের সিলেবাসে ছিল না। তো তিনি অধ্যাস বলতে গিয়ে ভামতীর বিশেষ বিশেষ কথাগুলোকে তিনি বলছেন, এবং সেখানে কল্পতরু, পরিমল ইত্যাদির কথা আনছেন। এনে বলছেন, এ তোমার সিলেবাসে না থাকলেও এইগুলো না শুনলে কিন্তু তোমার অধ্যাস পড়াই হলো না। ফলত তিনি সবসময় বেশি দিয়েছেন। এটা হচ্ছে ওনার পাঠদানের একটা বৈশিষ্ট্য। এবং একই সঙ্গে একটা জিনিস উনি করতেন আমাদের লেখাপড়ার কাজে আরও অনেক বেশি যুক্ত রাখবার জন্য, সেটা হচ্ছে এইরকম, ওনার সেই সময় নানা যা লিখতেন সেই লেখা অনেক সময় বলতেন যে তুমি এটা কপি করে নিয়ে এসো। তা তিনি একটা লিখেছেন, কাটাকাটি হয়েছে, তার ওটাকে প্রেস কপি রেডি করতে হবে, করে দিয়েছি। তারপরে তার প্রুফ দেখে দেওয়ার কাজ। মনে পড়ে ছাত্র জীবনে তার তন্ত্রালোক বেরোচ্ছিল এবং নিরুক্ত বেরোচ্ছিল। তখন আমি ছাত্র এবং ওর কাছে খুব ঘনিষ্ঠভাবে পড়াশুনো করছি। উনি আমাকে ওর তন্ত্রালোকের প্রুফ দেখতে দিয়েছেন, এবং এরও আমাদের ওই বইটি নিরুক্তেরও প্রুফ দেখতে দিয়েছেন। এবং অনেক সময় প্রেসে কলেজে যাবার পথে ওনার ওই সেগুলো পৌঁছে দিয়েছি। মানে আমরা ছাত্রের সঙ্গে শিক্ষকের যে একটা অন্তরঙ্গ সম্পর্ক কীরকম গড়ে ওঠে, অনেকটা বাড়ির মানুষের মতো হয়ে যান, সেটি বলতে চাইছি। এবং পড়ানোর ক্ষেত্রে একটা দুটো জিনিস আমি স্মরণ করি। সেটা হচ্ছে যে উনি যেমন বিষয়কে ধরে তা আলোচনা করতেন, নানান গ্রন্থের নানান প্রস্থানের কথা আনতেন। এবং লেখার সময়ও আমি লক্ষ্য করেছি পণ্ডিত মশাইয়ের যে তিনি এই কাজটা করেছেন। তার লেখাতে প্রচুর ইনফরমেশন। উনি তত যে ব্যাখ্যা করেছেন এমনটা নয়।
এবং দীননাথ পণ্ডিত মশাইয়ের কাছে পড়তে গেলে আমার সবসময়ই যেটা মনে হয়েছে, আগে নিজে যথেষ্ট ভালো করে পড়াশুনো করে তারপর গিয়ে ওর কাছে বসলে উপকার হয় বেশি। দীননাথ ত্রিপাঠীর অনুবাদের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এই যে উনি ভাবানুবাদ পছন্দ করেননি। পণ্ডিত মশাইয়ের অনুবাদ আমরা যখনই দেখেছি, যার ফলে ওনার ভাষা অনেকটা সংস্কৃত গন্ধি এবং খুব আমাদের চালু কথোপকথনের ভাষায় একবারেই লেখেননি। ওনার যে বই আমাদের ছাত্র জীবনে কাজে লেগেছিল সেটা হচ্ছে কেন উপনিষদ, এবং এই কেন উপনিষদেও আমরা লক্ষ্য করেছি যে উনি একবারেই যে বিবৃতি করেছেন, ব্যাখ্যা করেছেন, সেখানে উপনিষদের ব্যাখ্যা করলেও উনি সেটা ভিন্ন আরও অনেক উপনিষদ দিয়েই তাকে প্রতিষ্ঠা করেছেন। তখন কিন্তু ওই তত্ত্বটা আবার অন্য কোনো বইয়ে কোথায় কিভাবে ব্যবহার করা হয়েছে সেটা বলে বইটাকে ভারাক্রান্ত করেননি। তিনি কেন উপনিষদের ব্যাখ্যা করছেন, তার প্রয়োজন হলে সেখানে বৃহদারণ্যক এসেছে, ছান্দোগ্য এসেছে, ঈশোপনিষদ এসেছে, কিন্তু উপনিষদের মধ্যে তাকে সীমাবদ্ধ করে রেখেছেন। এটা হচ্ছে দীননাথ পণ্ডিত মশাইয়ের বৈশিষ্ট্য। তিনি অনেকগুলি উপনিষদের অনুবাদ করেছেন এবং ব্যাখ্যাও করেছেন। সেই ব্যাখ্যাগুলির মান এত ভালো, আমরা দেখি একই উপনিষদের বাঙালিরা আরও অনেকেই ব্যাখ্যা করেছেন, অনুবাদ করেছেন, কিন্তু ওর ইয়েতে মানে পরম্পরা ধরে এবং একটা উপনিষদের ব্যাখ্যা পড়লে অন্য উপনিষদের এই বিষয়ের বক্তব্যগুলো, মানে যে বিষয়টা তিনি বলছেন সেই বিষয়ের ব্যাখ্যা বক্তব্যগুলো একসঙ্গে হাতের সামনে পাওয়া যায়। এটা হচ্ছে ওর বইয়ের বৈশিষ্ট্য। কখনো উনি মানে সিলেবাস দেখে বই করেননি, এটা একটা ব্যাপার। কোন বইটা সিলেবাসে পাঠ্য আছে ঠিক সেই রকমভাবে করে দিলাম, এটা পণ্ডিত মশাই কখনো করেননি। সারা জীবন লিখেছেন, প্রচুর লিখেছেন, এবং মূলত মীমাংসক। পণ্ডিত দীননাথ ত্রিপাঠী মূলত মীমাংসক, কিন্তু আগেকার দিনের পণ্ডিত মশাইদের বৈশিষ্ট্য ছিল যে এদের কখনো একটা এরিয়ার মধ্যে বেঁধে দেওয়া যায় না, যে এরা শুধু মীমাংসা জানেন আর কিছু জানেন না, এইরকমটা নয়। যার জন্য তিনি সাহিত্য যত ভালো জানতেন, ব্যাকরণ যত ভালো জানতেন, একই রকমভাবে বেদান্ত জানতেন, সমানভাবে তিনি ন্যায় জানেন। মানে কোন জিনিসটা জানেন না, নবতীর্থ তাকে বলা হতো, কিন্তু 90টা বিষয়ে অন্তত তার অধিকার ছিল, 9টা কেন, মানে এটাই বক্তব্য, মানে কোনোটাই তিনি জানেন না এরকম কোনো। আর সেগুলো যে খুব চাতুরি করে উনি বলে চলে যাচ্ছেন এমন একেবারেই নয়, কারণ মানুষটি এত সৎ, কোথাও কোনো ফাঁকি দেবার কোনো কথা তিনি ভাবতেও পারেন না, খুব সরল এবং অত্যন্ত সৎ। এবং ওর এই লেখার ভেতরে বলার মধ্যে বৈশিষ্ট্য আমার মনে হয়েছে এইটাই, যে উনি গ্রন্থকার যা বলতে চেয়েছেন সরাসরি সেইটুকু ছাত্রের কাছে পৌঁছে দেবার জন্য তার দায়বদ্ধতা এত বেশি যে সেখানে তিনি নিজের ভাবনাকেও খুব বেশি প্রবেশ করতে দেননি, এবং কিন্তু অনেক জট খুলে দিয়েছেন। যেমন ওনার এই পরিণত বয়সের যে কাজ, তত্ত্বচিন্তামণির বঙ্গানুবাদ, প্রত্যক্ষ খণ্ড বেরিয়েছে, উনি তার পরেরটা করবেন বলেছেন এবং বইপত্রও এসেছে, আমি জানি করছেন হয়তো। তা কিন্তু এই শরীরে তিনি যে কাজ করেছেন তাতে সেই বই ভেতরে যাওয়ার ক্ষমতা আমার সত্যি নেই, কিন্তু প্রাথমিকভাবে সেই বই একটু নাড়াচাড়া করে আমি এইটুকু বুঝতে পেরেছি যে বহু জায়গা ন্যায়ের অনেক শক্ত জায়গা। প্রথমত তত্ত্বচিন্তামণির বাংলা একটা অসাধারণ কাজ, আর সেখানে তিনি যেভাবে ন্যায়ের অনেক জটিলতাকে ঠিক ন্যায় সম্প্রদায়কে অনুসরণ করে খুলেছেন, সেটা একটা খুব বড় পাওয়া আমাদের কাছে। আমরা যারা ভারতীয় দর্শনের বিষয়ে কৌতূহলী, আমাদের খুব বড় পাওয়া, কারণ পরম্পরা হারিয়ে যাচ্ছে। এবং নাম আমার বলা কখনো উচিত নয়, এই রকম বইও আমরা হাতে পেয়েছি, যে বইয়ে পণ্ডিত মশাইয়ের বই তো কখনই নয়, এরকম বই আমরা পেয়েছি যে বই খুব পরিচিত, ধরে নেওয়া যাক সাংখ্যের কোনো বই, সেই বইয়ে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে সাংখ্যের আলোচনা করা হচ্ছে, কিন্তু তাতে ন্যায়ের ইয়েটা মানে ন্যায় সম্প্রদায়ের বিশ্বাসগুলো কিভাবে ফল্গুধারার মতো থেকে গেছে, যার ফলে সাংখ্যের কথা সাংখ্যের মতো করে বোধহয় শুনতে পাইনি। কিন্তু সেই ভুলটা কখনো দীননাথ ত্রিপাঠীর কাছে হয়নি, এই ব্যাপারটা কখনো ঘটেনি। যখন আমাকে যোগ দর্শনের কিছু বই পড়িয়েছেন পঞ্চানন শাস্ত্রী মশাই, তিনি সবসময় বলতেন সাংখ্য পাশাপাশি না রেখে যোগ পড়া যাবে না, তুমি যোগ পড়ছো মানে তোমাকে সাংখ্য ধরে পড়তে হবে। ঠিক সেই রকম আমাদের দীননাথ ত্রিপাঠী মশাই আমাকে একই কথা বলেছিলেন, বেদান্ত যখন পড়ছো তোমাকে পূর্বমীমাংসা ভালো করে জানতেই হবে। সেই কাঁচি রামকৃষ্ণ আশ্রমে ছিলাম আমি, সেইখানে তা আমি যে মামার বাড়িতে পড়াশোনা করতাম, সেই মামার বাড়িতে একজন পুরোহিত আসতাম,
সে পুরোহিত তা পুরোহিতকে আমি হাত দেখালাম। আমি যখন স্কুলে পড়ি তো হাত দেখাতে, তারপরে উনি বললেন, হ্যাঁ বিদ্যা ভালো আছে, তবে নীচ বিদ্যা। অর্থাৎ নীচ মানে ওই যে ইংরেজিতে পড়ছি তো এই স্কুলে, নীচ বিদ্যা। তারপরে এই কথা শুনে সেই কাঁচি আশ্রমে সেই মহাপুরুষ মহারাজের কাছে একজন ইয়ে ওই নাগরাজ মহারাজ, তিনি অবশ্য ব্রহ্মচর্য নেন, মঠে যোগ দেননি, কিন্তু এমএ সেখানে পড়াশোনা করেছিলেন, আবার সংস্কৃতও ভালো জানতেন। তিনি বললেন, হ্যাঁ ঠিক বলেছেন তিনি, যে নীচ বিদ্যা। তো নীচ বিদ্যা কেন না, ইংরেজিটাই মানে ওই সংস্কৃতটাই নীচ বিদ্যা। তিনি বলছেন সংস্কৃতটাই নীচ বিদ্যা, কাজে ইংরেজিটা এখন উচ্চ বিদ্যা, সেই বলেছিলেন এইরকমভাবে। এই জন্য ওই ইংরাজি জানা তো অবশ্যই দরকার, ইংরেজি ভালো করে ইংরেজি জানা অবশ্যই দরকার। ইংরেজি ছাড়া সারা পৃথিবী এখন ইংরেজি ছাড়া চলে না। একবার হয়েছিল কি, সংস্কৃত কলেজে এরকমভাবে ওই ওই শিক্ষা পরিষদের যে একজন যিনি প্রধান, সেই প্রধান একজনকে গৌরীনাথ শাস্ত্রী, তারপরে তাকে আনলেন। যে তখন কথা হয়েছিল যে এই যে কাশী প্রভৃতি, এই যে বঙ্গ ছাড়া অন্যত্র সমস্ত ভারতে এরকমভাবে ওই তীর্থ নয়, শাস্ত্রী, তারপরে আগে হলো শাস্ত্রী, তারপরে আচার্য পরীক্ষা দেওয়া সব দেওয়া আছে। তো এখানে আচার্যনিকে তীর্থ পরীক্ষা এই থাকার ফলে এইখানে যারা তীর্থ পরীক্ষায় পাশ করে অন্য জায়গায় অন্য দেশে, তারা ভর্তি করে না, বলে এই তীর্থ পাস করেছে এরকম জানে না। এই জন্য একটা করা হয়েছিল যে তাহলে আমাদের এইখানেও এরকম আচার্য পরীক্ষার প্রবর্তন হোক। এই বলে তিনি একজন এই পণ্ডিতকে নিয়ে এলেন। নিয়ে আসতে, তারপরে পণ্ডিত মানে ওই আর কি সংস্কৃত শিক্ষা পরিষদের যিনি আর কি হেড, সচিব নয়, হেড। তারপরে তাকে নিয়ে এলেন। তারপরে নিয়ে এসে তারপরে বলাতে, আমরাও ছিলাম, আরও পণ্ডিতেরা ছিলেন। বললো হ্যাঁ, আমরা সব বললাম যে হ্যাঁ আমাদের এখানে আচার্য পরীক্ষা ভালো। তারপরে তিনি হঠাৎ বলে ফেলল, কেন আমাদের আচার্য করা হবে, আমাদের তর্ক চিঠে দেখা যাক কী হবে এখানে আচার্য, আমার আচার্য সেই এখানে সব উল্টে দিলেন একবার, দিয়ে আর আচার্য হলো না। এইভাবে এই এখানে কাজেই কলকাতায় যে পশ্চিমবঙ্গে আর আচার্য পরীক্ষার প্রবর্তন হলো না। এই না হয়ে এরকমভাবে সব গণ্ডগোল হয়ে গেল এরকমভাবে। এই সমস্ত সে আচার্য পরীক্ষাতে বা ওদের যে অন্য দেশে তাদের এরকমভাবে কিছু সংস্কৃত ইংরেজি আদ্য মধ্যেতে সংস্কৃত এইসব আছে, এখানে সেসব নাই। এই হলো না, এই অবস্থা হয়ে। কেন ব্যাকরণ না জানলে, বাংলাতেও তো ব্যাকরণের দরকার, ব্যাকরণ না জানলে সূর্য বলতে পারে না, বাংলাতে ব্যাকরণ আছে। এই জন্য এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আগে উপক্রমণিকা করেছিলেন, করে তারপরে এরকমভাবে ওই ম্যাট্রিকুলেশনেতে 4 বিভাগে এই জন্য করলেন। এই যে সেই বড় বই, কী নামটা যেন, হ্যাঁ ব্যাকরণ কৌমুদি, সেই ব্যাকরণ কৌমুদি তিনি নিজে আবার বাংলায় সূত্র লিখলেন। সূত্র লিখেও পাণিনির যে ব্যাকরণের সূত্র আছে সেই সূত্রও দিলেন। তিনি দেখেছিলেন ইংরেজি জানা দরকার, এই জন্য তিনি নিজে চেষ্টা করে ইংরেজিতে একবারে এরকমভাবে অভিজ্ঞতা লাভ করেছিলেন। এই জন্য তিনি এই সংস্কৃত কলেজে আগে টোল বিভাগ ছিল, এই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি প্রিন্সিপাল হয়েছিলেন, হয়ে সেখানে কি করলেন না কলেজের প্রবর্তন করলেন। কলেজের প্রবর্তন করাতে তবে তাহলে টোলটা ভালো চললো, তা নাহলে কলেজ যদি প্রকরণ না করতেন তাহলে টোলও চলতো না ভালো এরকমভাবে। আর এই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সব বিষয়ে তার এবারে অগাধ পাণ্ডিত্য ছিল। তিনি এরকম বেদান্ত যেমন জানতেন, তারপরে তর্কও তার করেছিল এরকম। সে মানেননি মানে ওই সে তার ব্যাখ্যা অর্থ দিক দিয়ে অন্যরকম করেছেন। মানতে তো বাধ্য, সূত্রের যে অনুযায়ী সংস্কৃতের যে গঠন প্রণালী পদে, সেগুলো তো আর অস্বীকার করতে পারে না।
তবে তার ব্যাখ্যার মধ্যে এরকমভাবেই আছে। যেমন পচতি, ব্যাকরণে হচ্ছে মানে পচধাতুর অর্থ পাক, আর তি প্রত্যয়ের অর্থ কর্তা, পাককর্তা। পচতি মানে পাককর্তা। আর নৈয়ায়িকের বললেন না, পচধাতু পাক ঠিক কথা, আর তি প্রত্যয়ের অর্থ হচ্ছে কি না পাকানুকূল কৃতি। সে পাকানুকূল কৃতি হলে পাকানুকূল কৃতি, আবার কৃতি যার আছে সে হলো কর্তা। সেই তো দাঁড়ালে কর্তা দাঁড়িয়ে গেল, তবে একটু ঘুরিয়ে আর কি এরকমভাবে, এইসব আর কি এইরকমভাবে। তো কারণ হচ্ছে নৈয়ায়িকের যে হচ্ছে ন্যায়শাস্ত্রে হচ্ছে যে একটা বিষয়কে ভালো করে পর্যবেক্ষণ করে, এই জন্য তো নব্যন্যায়ের আগে তো এই যে নব্যন্যায়ের প্রবর্তন করা গঙ্গেশোপাধ্যায় মিছিলাতে, তিনি ওই এই যে প্রত্যক্ষ অনুমান উপমান ন্যায়তে 4টে ভাগ করেছেন, করে তারপরে সেখানে করার পরে সেখানে ছাত্রেরা সব যেত এই বাংলাদেশ বা সমস্ত ভারতবর্ষ থেকে। তো সেখানকার নিয়ম ছিল যে লিখে আনতে কেউ পারবে না, লিখতে পারবে না, সেখানে পড়াবে। তারপরে তখন ওই রঘুনাথ শিরোমণি একজন ছিলেন, শিরোমণি তখন লাভ করেননি। সেই রঘুনাথ শিরোমণির এমন বুদ্ধি ছিল যে তিনি একটা টোলে পড়তে তারপরে তার গুরু বললেন কি একটা কথাতে, গরু যেই বলেছেন গুরু, তখন উনি বলছেন গোবি গোত্তং অগবিবা গোত্তম, যদি গোবি গোত্তং নহি মহি গোত্তং, অগবিচ গোত্তং হ্যাঁ তৈজপি গোত্তং মহি না গোত্তং। অর্থাৎ গরু, তাহলে গরুতে যে গোত্র, সেই গোত্রটা কিসে আছে, গরুতে আছে না অগরুতে আছে। সেই গোত্র যদি গরুতে থাকে, তাহলে গোত্রে থাকলে তো আমি তো আর গরু নয়, আমি তো মানুষ, গোত্রে নেই। আর যদি অগরুতে গোত্র থাকে, তাহলে গরুকে বলেন আপনিও, আপনাতেও গোত্র আছে। হ্যাঁ, এই দেখে বলে এই ছেলে এত প্রতিভা এরকমভাবে ছেলেবেলা থেকে। তো যাই হোক, উনি সেখানে গেছিলেন ওই ইয়েতে, মিছিলাতে। তো তার তো প্রতিভা অসাধারণ সেটি ছিল। তারপরে তার লিখে আনবার দরকার হয়নি, পড়াশোনা করে এসে তারপরে উনি সেই যে গঙ্গেশ উপাধ্যায়ের যে মূল, সেই মূলকে একবারে কাটলেন না বটে, কেননা কাটা উচিত নাই বলে, কিন্তু এমনভাবে ব্যাখ্যা করলেন যে কাটাও যায়, কিন্তু এমনভাবে ব্যাখ্যা যে করলেন যে করে গেছেন একবারে গোটা। তখন একবারে সেই ব্যাখ্যার উপরে তারপরে তখন মথুরানাথ চক্রবাগীশ, তারপরে গদাধর ভট্টাচার্য, জগদীশ্বর কালঙ্কার, সেই রীতির উপর সেই ব্যাখ্যা করেছেন, করাতে তারপরে চারিদিকে সারা পড়ে গেল। তখন মিছিল ম্লান হয়ে গেল। তখন সমস্ত ভারতবর্ষ একবারে নবদ্বীপে আসতে লাগলো। এই নবদ্বীপে আসতে তারপরে সেই নবদ্বীপে ইয়ে করে, যে নবদ্বীপে না পড়লে, এই জন্য মধুসূদন সরস্বতী ওই মথুরানাথ